বিরতির পর আবার ফিরে এলাম ৭১ সংযোগে। ডক্টর আহসান এইচ মনসুর, ডক্টর তারেক শামসুর রহমান আপনাদের উদ্যোগ নিয়ে এবং আপনাদের সংগঠন নিয়ে অনেক প্রশ্নই করলেন, অনেক কথাই বললেন। আপনি এর উত্তরে কি বলবেন? হ্যাঁ, আমি প্রথমে একটু বলবো যে স্পেসিফিক মন্তব্য করার আগে একটু জিনিসটা ভালো করে দেখে নেওয়া উচিত। আপনারা আমাদের ওয়েবসাইটে একটু যে দেখুন, আমরা হচ্ছে একটা নন প্রফিট থিঙ্ক ট্যাঙ্ক, পলিসি থিঙ্ক ট্যাঙ্ক, ইটস নট এ কনসাল্টিং ফার্ম, লেটস বি অনেস্ট অন দ্যাট। সেকেন্ডলি, আমরা গর্বের সাথে বলবো আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা কোনো ডোনারের কাছ থেকে একটা পয়সাও এন্ডাওমেন্ট হিসেবে, ফান্ড হিসেবে নেয় নাই, যেটা বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান, ব্র্যাকও বলতে পারবে না, গ্রামীণ বলতে পারবে না, সিপিজিও বলতে পারবে, কেউ বলতে পারবে না। আমরাই একমাত্র যারা নিজের পকেটের পয়সা দিয়ে আমরা প্রতিষ্ঠান করেছি, এবং আমরা সবাই বাঙালি, এটুকু আপনি জেনে রাখেন। ৩ নম্বর কথা হলো যে আমরা এখানে, আমি নিজে অর্থনীতিবিদ, আমি কোনো পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলামও না, এখনো নই, এবং আমি নিজেকে অজ্ঞ বলেই মনে করি। আমি যেটা বলছি, প্রথমেই বলেছি, আমরা এটা একটা ভেন্যু দিয়েছি টু ফ্যাসিলিটেট এ ডিসকাশন হুইচ দ্য কান্ট্রি, আমাদের মনে হয়েছে যে বর্তমান প্রেক্ষাপটে যেখানে অর্থনীতিও জিমি হয়ে আছে এবং সামাজিক আমাদের যেসব পরিবর্তন অর্জন সেগুলো হুমকির মুখে পড়েছে, সেই প্রেক্ষাপটে আমরা এটার আয়োজন। আমি নিজে বলেছি, আমি নিজে এখানে কোনো বক্তব্য আমি নিজে শুনেছি এবং শিখেছি। আমার একটি প্রশ্ন আছে যে আপনারা যে ভেন্যুটি দিয়েছেন, কিন্তু যে ভেন্যুটি বা যে প্ল্যাটফর্মে আপনারা যে আলোচনাটা করছেন, সে আলোচনা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সাথে কতটা প্রাসঙ্গিক? রাষ্ট্রপতি শাসিত সরকার হবে নাকি প্রধানমন্ত্রী শাসিত সরকার হবে, এই প্রশ্নটি কি আমাদের দেশে এখন খুব জরুরি কোন বিষয় কিনা? যে এই পর্যন্ত আমরা ৬৬ দিন সহিংস ঘটনায় ১২০ জনকে হারিয়েছি, এখনো পর্যন্ত কোন রকমের উদাহরণ দেখিনি যে আপনারা এই যে যারা প্রাণ হারিয়েছেন তাদের ব্যাপারে কোনো দুঃখ প্রকাশ করেছেন, কিংবা সশরীরে আপনারা কোনো জায়গায় হাসপাতালে কিংবা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গিয়েছেন। মানুষ আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানানোটা প্রশ্নবিদ্ধ বিষয়। আমি একটা কথা বলি, আপনি নিশ্চয়ই ওই সিভিল সোসাইটির যে ইনিশিয়েটিভ সেটার কথা বলছেন, এটা কিন্তু এটা এক নয়। আপনি তো দুইটার সাথেই যুক্ত। আমি ইন্ডিভিজুয়ালি যুক্ত, কিন্তু আমি যে বললাম আমরা শুধু প্ল্যাটফর্ম দিয়েছি, আমি কোনো কথাও বলিনি। ২ নম্বর কথা হচ্ছে সেখানে আপনারা প্রথম স্টেটমেন্টই দেখবেন, আপনি একটু পড়ে দেখেন। ফার্স্ট স্টেটমেন্ট ওয়াজ যে এই ধরনের যে মানে যেটাকে বলা হয় যে সন্ত্রাস, এটাকে কোনো মতে গ্রহণযোগ্য নয় এবং টলারেট করা যাবে না। এবং প্রথমেই বলা হয়েছে সরকারকে সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং নির্মূল করার ব্যাপারে যথাযথ শক্তিশালী ব্যবস্থা নিতে হবে। এটা প্রথম প্যারাগ্রাফ, আপনারা একটু পড়ে দেখুন দয়া করে। কাজে ওই প্রসঙ্গটা আনবেন না যে আমরা এই বিষয়ে কমপ্লিটলি ইগনোরেন্ট। এটা ইগনোরেন্ট হওয়ার কোনো বিষয় না। এটা আমি কালকে যদি আমি রাস্তায় বের হই, আমিও ভিকটিম হতে পারি। এখন আমি আপনার প্রথম প্রশ্নটা জবাব দিব যে কেন এটা রেলিভেন্ট, কেন এই ডিসকাশনটা। আপনারা হয়তো অনেকগুলো জিনিস এখানে চলে এসেছিল, সেটা হচ্ছে যে ইনস্টিটিউশন বিল্ডিং ওয়াজ অ্যানাদার আসপেক্ট যেটা এখানে আলোচিত হয়েছিল, ইলেকশন কমিশন, জুডিশিয়ারি and other institutions in the state. আরেকটি কথা বলা হয়েছিল যে কিভাবে পার্টিগুলোকে গণতান্ত্রিকরণ করা সম্ভব হয়, ইনক্লুডিং প্রাইমারি ইলেকশনের পসিবিলিটিস, এগুলোকে নিয়ে যেটা বিগ ডিভলভমেন্ট অফ পাওয়ার টু দ্য লোকাল গভর্নমেন্টস এর কথাও এখানে বলা হয়েছিল। এবং যেটা হচ্ছে যে উইনার টেক অল, এই ইনসেন্টিভটাকে চেঞ্জ করাটা প্রয়োজন আছে। কেন এগুলো জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে গত 4টা বার প্রতিবারই যখন ক্ষমতায় যায়, যেই লঙ্কায় যায় সেই যেন ওটা ধরে রাখতে চায়। এই ধরে রাখার প্রবণতাটা আসে কিন্তু এটাই, ক্ষমতা ছাড়লে পরে আমাকে লাঞ্ছিত হতে হবে, আমাকে হয়তো জেলে যেতে হবে, আমাকে হয়তো মৃত্যুবরণ করতে হতে পারে, এই ধরনের থ্রেট। 21শে আগস্টের ঘটনাটা অবশ্যই একটা জঘন্যতর। বুঝতে পেরেছি, আপনার কাছে আমরা আসবো। আপনারা যে সুপারিশগুলো দিয়েছেন এটা একেবারে নতুন না, যেটা নিয়ে একেবারেই নতুন না। ডক্টর সলিমুল্লাহ খান, আমি যেটা জানতে চাচ্ছি যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বিষয় খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে ফর্মুলা, সেটা আদালতের রায় এবং সংবিধান অনুযায়ী বাতিল হয়ে গেছে, এবং এই পদ্ধতি আওয়ামী লীগ সহ জোট মানবে না। আর অন্যদিকে ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনী ফর্মুলা বিএনপি সহ 20 দলীয় জোট মানবে না। তাহলে আমাদের এখন প্রয়োজন তৃতীয় একটা ফর্মুলা। তাহলে কি নিয়ে আমাদের এই দুই দলের মধ্যে সংলাপ হবে? সংলাপটা হবে কি নিয়ে? এখন আমাদের যেটা নগদ সমস্যা, আপনার ঘরে আগুন লাগার যে তুলনা আমরা প্রায় দিয়ে থাকি, আগুন যখন লাগে তখন সমস্যা কি, তখন আগে আগুন নেভাতে হয়, তারপরে যে এই সমস্ত আগুন কেন ঘন ঘন লাগে সেই সমস্ত কারণ নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আপনার স্ট্রাকচারের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। আমি বলছি বর্তমানে আপনাদের আলোচনার টপিকও যা দিয়েছেন,
মানে অবরোধ, হরতাল, সহিংসতা আর কতদিন? এই বিষয়ে একটা আশু সমস্যা দরকার। আমরা তো বুঝলাম প্রত্যেক রাজনৈতিক দলের বা রাজনৈতিক জোটের আন্দোলনের কৌশল থাকে, যেটা অনেক সময় সংবিধানের সীমা লঙ্ঘন করে। এখন এটা হচ্ছে সেইটা, এবং এটার জন্য আপনি নিজেও শুরুতে বলেছেন বিএনপি কোনো দায় নিচ্ছে না। এখন যদি সেরকম ভাবে কেউ দায় না নিয়ে থাকে, তখন তাকে বাধ্য করতে হয়। সরকার যে পদ্ধতিতে এখন যাচ্ছে তাতে মোটামুটি পরিষ্কার যে এই সহিংসতাটা মোটামুটি আমার বলা হয় একটা তার শেষ সীমার কাছাকাছি পৌঁছেছে। চিরকাল তো সহিংসতা চলতে পারে না। তারপরে এইটা যদি প্রত্যাহার করতে বিএনপি বা তার জোট মানে রাজি না হয়, তাহলে তাদেরকে রাজি করাতে হবে। রাজি করানো মানে যেটাকে আমরা বলি এই জন্য শক্তিশালী ব্যবস্থা নিতে হবে, তাই দিতে হয়। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সমাজের মধ্যে যে অশান্তি, সেটা বিরাজ করলে কারোর জন্য এটা ভালো নয়। এই জন্য আমাদের দীর্ঘমেয়াদীতে একটা সমঝোতায় পৌঁছতে হবে। তাহলে ইস্যুটা কোথায়? ইস্যুটা হচ্ছে জনগণের প্রকৃত মতের প্রতিফলন যেন হয়, জনগণ যেন ন্যায় বিচার পায়। এই দুটো কথা যদি আমরা বলি, তাহলে সমস্যা সমাধানের মূল শর্তটা কি? একটা নির্বাচন। কিন্তু নির্বাচন এখন যদি আমরা মনে করি একটা মধ্যবর্তী নির্বাচনে দিব, কিন্তু তাতে কোনো সমস্যার সমাধান হবে না, এটা আবারও পুনরাবৃত্তি হবে। এই জন্য নির্বাচন ব্যবস্থার একটা ইনস্টিটিউশনাল সংস্কার দরকার। বিএনপির যেটা ম্যাক্সিমাম দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করতে হবে, সেটা আপনি নিজেই বলেছেন, সেটা কার্যকর নয়। তাহলে বর্তমান ব্যবস্থা, যেমন ভারতে কিভাবে নির্বাচন হয় আমাদের পাশের দেশে, আমরা জানি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটা আমরা গ্রহণ করেছিলাম একটা যাকে বলে ক্রান্তিকালীন ব্যবস্থা আকারে, ট্রানজিশনাল ব্যবস্থা আকারে। সেটা নেপালে হয়েছে, পৃথিবীর বহু দেশ উদাহরণ আছে, কিন্তু এটা চিরকালীন হতে পারে না। এখন বর্তমানে যদি এইটার জন্য অনেকের শোক হতে পারে, অনেকে বলছে একটা নস্টালজিয়া হতে পারে যে ব্যবস্থাটা খুব চমৎকার ছিল, ওটা আবার ফিরিয়ে আনো, কিন্তু বারবার তো ফিরিয়ে আনা যাবে না। এখন বর্তমানে যদি আমরা সাংবিধানিকভাবে গণতন্ত্র রাখতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেও কিন্তু সূক্ষ্ম কারচুপি বলে দোষারোপ করা হয়েছে। উভয় পক্ষে করেছে, কিন্তু সবচেয়ে বড় ত্রুটি যেটা তত্ত্বাবধায়ক সরকার প্রথা, সেটা হচ্ছে দেশে আর কোনো আম্পায়ার হওয়ার মতো নিরপেক্ষ শক্তি আর থাকবে না। সবচেয়ে বেশি নিরপেক্ষ সরকারের যে বিভাগকে আমরা বলি সেটা হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগকে সেখানে জড়িত করতে হয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতিরা হবেন, সেই কারণে সেটাও বিতর্কিত হয়ে যাওয়ায় আমাদের যেটা বলে শেষ ভরসা, নিরপেক্ষতার ভরসা, সেটাও খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। খানিকটা বলবো না, অনেক দূর ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং সেই প্রশ্নটা আর আসছে না। এখন সে যদি ভবিষ্যতে বলে, এখন যে সিভিল সোসাইটি নামে যাদের কথা আমরা বলছি, এদের অনেকের মধ্যে একটা ভাব আছে যে তারা নিরপেক্ষ, যে আমরা নাগরিক হিসেবে বলছি। কথাটা পুরোপুরি সত্য না। ডক্টর তারেক শামসুর রহমান একটু আমি বলবো খানিকটা নির্দয়ভাবেই বলেছেন, তারা কনসালটেন্সি, মানে উনি হয়তো একটা বিশেষ সংগঠনকে লক্ষ্য করে বলেননি, আমার যে সবগুলোই বলেছেন, তাদের মধ্যে ফরেন ইন্টারেস্ট আছে, তাদের মধ্যে দেশীয় যারা অনির্বাচিত প্রাক্তন সরকারি কর্মচারী অথবা ব্যবসায়ী এরা করেন, তাদেরকে বিশ্বাস করা যায় নিরপেক্ষভাবে এমন কোন প্রমাণ তারা রাখেননি। বিশেষ করে আপনি এটাই বলেছেন, এই যে তারা যদিও বা তাদের দাবির মধ্যে আছে, ডক্টর মনসুর যেটা বললেন যে আমরা তো বলেছি সহিংসতা বন্ধ করতে হবে, কিন্তু সেটা বলা হয় বলার খাতিরে বলা। আসল লক্ষ্যটা হচ্ছে যেটাকে তারা এখন তাদের যে দাবি হচ্ছে কি যে কোনো ভাবেই হোক, মানে তারা একটা নির্বাচন চায় অথবা বর্তমান সরকার ক্ষমতা ত্যাগ করুক, সেটা চায়। মানে তারা বলে না যে বর্তমান সরকার পদত্যাগ করে বিএনপিকে ক্ষমতা দেয়, তারা মনে করেন যেন ক্ষমতাটা যেন কিছুদিনের জন্য হলে আমরা পাই। এই যে অলিখিত এবং অকথিত এজেন্ডা, এটাও কিন্তু কম ভীতিকর নয়। আরেকটা বিষয় ডক্টর তারেক শামসুর রহমান, আপনার এই যে বিভিন্ন দেশ এবং সংস্থা চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, সরকারকে সংলাপে বসার জন্য এবং বিএনপিকে জামাত ছেড়ে সংলাপে বসার কথা বলছে। বিশেষ করে আপনি জানেন যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এটা বলেছে। আপনি কি মনে করেন যে জামাতকে ছেড়ে বিএনপি সরকারের সাথে সংলাপে বসবে? এটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, কারণ আপনি জানেন যে প্রতিটি রাজনৈতিক দলের কিছু কিছু কৌশল থাকে। এখন বাংলাদেশ কিন্তু বাহ্যত দুটো জোটে বিভক্ত। আপনি আওয়ামী লীগের নেতৃত্বে একটা জোট, বিএনপির নেতৃত্বে একটা জোট। সেখানে বিএনপির নেতৃত্বে জোটে জামায়াত আছে, অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্বে যে জোট সেখানে বামপন্থীরাও আছে, প্লাস সেখানে ইসলামিক দুই একটা দল আছে। এখন মানে টেকনিকটা হচ্ছে যে প্রতিটি রাজনৈতিক দল, শেষ বড় রাজনৈতিক দল, তারা তার প্রতিপক্ষকে দমিয়ে রাখার জন্য কতগুলো কৌশল অবলম্বন করে। এই কৌশলটা অবলম্বন করার জন্য আমরা একসময় দেখেছিলাম 1996 সালে আওয়ামী লীগের মিত্র হয়েছিল জামাত। ঠিক একই কৌশলে আমরা দেখেছি জামাত বিএনপির মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে এবং মন্ত্রীও হয়েছে আমরা দেখেছি, যারা দুঃখজনকভাবে হলো সত্য 71-এর স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিল। কিন্তু বিএনপিকে এটাকে জামাতকে সাথে রাখবে কি রাখবে না, এটা বিএনপির
নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন। আমার পক্ষে বলা এটা খুব কঠিন জিনিস, তারা নেবেন কি নেবেন না। তারা নিশ্চয়ই এটা কৌশল দেখবেন, তারা স্ট্র্যাটেজি ঠিক করবেন, ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় কিভাবে যেতে হয়, সেক্ষেত্রে জামাতকে তারা রাখবেন কি রাখবেন না সেটা হতে পারে। কিন্তু এখানে আমার কাছে একটা প্রশ্ন কিন্তু আছে। প্রশ্নটা হচ্ছে যে জামাত কি একটি নিবন্ধিত দল কিনা এই মুহূর্তে? জবাবটা হচ্ছে ইলেকশন কমিশন জামাতের নিবন্ধন বাতিল করেছে। জামাত সেটা এখন উচ্চ আদালতে আপিল করেছে, আপিলটা এখনো ফয়সালা হয়নি। তাহলে কিন্তু এই মুহূর্তে যদি নির্বাচন হয়, যদি আমি তত্ত্বের খাতিরে বলি, তাহলে কিন্তু জামাত জামাত হিসেবে অংশগ্রহণ করতে পারছে না। তাহলে সরকার কিন্তু এই উচ্চ আদালতকে বাদ রেখেও নির্বাহী আদেশ বলে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। যদি তাই করে তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আর ভবিষ্যতে কখনোই উঠতে পারে না। আমার প্রশ্নটা হচ্ছে ভেরি সিম্পল, সবাই, প্রতিটি রাজনৈতিক দল তার নিজের কৌশল, নিজের স্বার্থ, ভবিষ্যৎ রাষ্ট্র ক্ষমতা দখলের বিষয়াদি নিয়ে তারা কৌশল নির্ধারণ করে এবং তারা সে কৌশলের অংশ হিসাবেই, এবং খুব সূক্ষ্মভাবে দেখা যাবে যে জামাত একটা খুব সুন্দর একটা রোল প্লে করছে, কখনো আওয়ামী লীগের সাথে, কখনো বিএনপির সাথে, এবং ভবিষ্যতে কি হবে আমরা জানি না। সেটা সবসময় করেছে, সবসময় করেছে, স্বাধীনতার আগে এবং পরে, সবসময় অতীতেও করেছে তারা। হ্যাঁ, আপনি সঠিকই বলেছেন। ফলে ভবিষ্যৎ জামাতকে নিয়ে বলা যাবে না। তবে এই মুহূর্তে আমি যেটা বলতে চাই, যেটা আপনি সঠিক প্রশ্নটাই তুলেছিলেন ডক্টর মনসুরের কাছে, যে আমাদের উচিত এখন, যদিও তার ভাষায়, মনসুর সাহেবের ভাষায়, তারা একটা থিঙ্ক ট্যাঙ্ক, কিন্তু তারা মূলত আপনারা গবেষণা অর্থনীতি নিয়ে কাজ করেন সরকারের সাথে, এবং সরকারের সাথে আমাদের নাম হচ্ছে পলিসি, এবং আমি সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে ওয়ার্ল্ড ব্যাংক আপনার কাছ থেকে সাহায্যটার জন্য নেয়, যদি আমার ভুল না হয়ে থাকে। আমরা যাদের জন্য কাজ করি তারা হচ্ছে সরকার। আচ্ছা, শুধু সরকারের পক্ষে আপনারা কাজ করেন? শুধু সরকারের। আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংক তো পলিসি করতে পারবে না, ওয়ার্ল্ড ব্যাংক আপনারা সাজেশন দিতে পারেন, সরকারকে সাজেশন দিতে পারেন ওয়ার্ল্ড ব্যাংক কনসিডারেশন অফ দ্য গভর্নমেন্ট। যে প্রশ্নটা কাউসার সাহেব বললেন, যেটা যে এই মুহূর্তে সংকটের জটিল কিন্তু একটা জায়গাতে, যে সংকট থেকে আমরা কি করে বেরিয়ে আসব, সেরকম একটা যদি আপনারা কোনো ফর্মুলা, স্টেট ফর্মুলা উপস্থাপন করতেন, তাহলে বোধহয় সম্ভবত এই বিতর্কটা আর থাকতো না। কারণ আমরা এই বৃত্ত থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এই যে সংকট, 121 জনের মৃত্যু, এই যে বার্ন ইউনিটের আহাজারি, আমি অন্তত একাধিক লেখা লিখেছি এই আহাজারি নিয়ে, এই থেকে একটা পেলে আপনার কিন্তু খুবই সাধারণ ভাষায় বলেছেন যে আগুন যদি লাগে, আমি কি আগে আগুনটা নেভাবো নাকি আমি আগুনের কার্যকারণটা খুঁজবো? আমি কিন্তু আগে কার্যকারণ খুঁজবো না, আগে আগুনটা নেভাবো। সেই নেভানোর জন্য আমার দরকার ছিল একটা সুস্পষ্ট দিক নির্দেশনা, যে আমরা এই মুহূর্তে আপনি এইটা করেন। আমরা আলোচনা চালিয়ে যাব। প্রিয় দর্শক, আবারও একাত্তর সংযোগ একটা বিরতির পর আবারও ফিরছি, আমাদের সাথেই থাকুন।